আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমরা কখনো ভেবে দেখেছি রামধনুর এত রং এলো কোথা থেকে? দেখা যাক আজকের ক্লাসে। চলো কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই দেখে নেব যে প্রিজম কি। ঠিক আছে, দেখো আমার হাতে একটা মডেল রয়েছে। এটা হচ্ছে প্রিজম। ঠিক আছে, এটা একটা ত্রিমাত্রিক বস্তু বা ঘন বস্তু। একে আমরা প্রিজম বলি। প্রিজম কীরকম না, প্রিজমের ভালো করে দেখো, সবকটাই কিন্তু সমতল। প্রিজমের সবকটাই সমতল। তার মধ্যে কি আছে, এই যে তিনটে তল আছে, এই তিনটে তল হচ্ছে কি আয়তাকার, আর এই দিকের একটা তল আর এদিকের একটা তল হচ্ছে কি ত্রিভুজাকার। ঠিক আছে, তাহলে এই যে তিনটে আয়তাকার তল, এই তিনটে আয়তাকার তলের মধ্যে যে কোনো একটাকে আমরা ভূমি হিসাবে ধরে নিই। মনে করা যাক এই লালটা ভূমি। তাহলে এটা যদি ভূমি হয়, তাহলে এটা আর এটা, এই দুটো দেখো এই ভূমির সঙ্গে কাত করে রাখা আছে বা একটা নির্দিষ্ট কোণে রয়েছে। এই দুটোকে বলা হয় কি প্রতিসারক তল। এই দুটোকে বলা হবে কি প্রতিসারক তল। আর এই ত্রিভুজাকৃতি তলগুলো হচ্ছে কি পার্শ্বীয় তল। এটা হবে ভূমি, এ দুটো প্রতিসারক তল। আর একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, এই যে দুটো প্রতিসারক তলের মধ্যবর্তী যে কোণ, এটাকে বলা হবে কি প্রিজম কোণ। ঠিক আছে, আর দামি প্রিজম যেগুলো হয়, আমার কাছে এটা তো একটা মডেল। আর আসল প্রিজম কি হয়, বেশিরভাগ সময় কাঁচ দিয়ে তৈরি হয়। আর খুব দামি প্রিজমগুলোর কি হয়, ভূমিটাকে ঘষা করে দেয়া থাকে, মানে ভূমি দিয়ে কোনো রকম আলোক রশ্মি প্রবেশ করতে পারে না। আর প্রতিসারক তল দুটোই কি থাকে, মানে স্মুথ করা থাকে, মানে মসৃণ করা থাকে। ঠিক আছে, তাহলে এই অনুযায়ী আমরা যদি আঁকি, এই বরাবর আঁকছি, এটা ভূমি, এ দুটো কি প্রতিসারক তল। ঠিক আছে, তাহলে এই বরাবর আঁকলে প্রিজমটা দেখতে হবে কিরকম, এরকম। ঠিক আছে, এরকম দেখতে হবে। আর একবার দেখে নাও, এই যে এইটা হচ্ছে ভূমি, এটা ভূমি, এটা প্রতিসারক তল। প্রতিসারক তল মানে কি, এর মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ হবে। ঠিক আছে, প্রতিসারক তল দিয়ে আলোর প্রতিসরণ হবে, আর ভূমিটা ঘষা থাকে। আর এইটা যেটা আমরা আঁকলাম প্রিজমের, এইটাকে বলা হয় কি প্রধান ছেদ। এটাকে কি বলা হবে, প্রধান ছেদ। প্রধান ছেদ কি রকম জিনিস না, মনে করো এই প্রিজম, এখান দিয়ে আলো আপতিত হয়েছে, এদিক দিয়ে হয়তো প্রতিসরণের ফলে বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে আপতিত রশ্মি প্রতিসিত রশ্মি যে তলটায় থাকবে, সেই তল বরাবর যদি আমরা প্রিজমটাকে কেটে ফেলি, তাহলে প্রিজমের কাটটা কিরকম হবে, এরকম একটা ত্রিভুজাকৃতি কেটে যাবে এই তল বরাবর। এটাকে আমরা কি বলি, প্রধান ছেদ। ঠিক আছে, তাহলে আমরা কি কি শিখলাম, প্রিজম শিখলাম, প্রিজমের ভূমি শিখলাম, প্রধান ছেদ শিখলাম। এটা হচ্ছে প্রধান ছেদ, এটা কি, এটা হচ্ছে কি ভূমি। ঠিক আছে, এই দুটো কি প্রতিসারক তল, প্রতিসারক তল। এই যে দুটো প্রতিসারক তলের কোণ, এটাকে এ দিয়ে আমরা লিখি, এটাকে বলা হয় প্রিজম কোণ বা প্রতিসারক কোণও বলা হয় একে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত হলো আমাদের প্রিজম আর প্রিজমের প্রধান ছেদ। এবার আমরা দেখবো যে আলোক রশ্মি প্রিজমের মধ্যে দিয়ে যদি যায় কিভাবে যাবে। ঠিক আছে, মনে করো এটা একটা আলোক রশ্মি, তাহলে এটা কি, এটা আপতিত রশ্মি। যেহেতু প্রিজমের বাইরে বায়ু আছে, প্রিজমটা কাঁচের, তাই কি হবে, এখান দিয়ে যদি আমরা একটা অভিলম্ব অঙ্কন করি, তাহলে প্রিজমটা কি হবে, আলোক রশ্মি অবিলম্বের দিকে সরে যাবে, গিয়ে দেখো দ্বিতীয় তলে গিয়ে পড়বে। ঠিক আছে, গিয়ে দেখো দ্বিতীয় তলে এসে পড়ছে। সেগুলো আমি মুছে দিই। ঠিক আছে, তাহলে দ্বিতীয় তলে যদি আমরা আবার একটা অভিলম্ব অঙ্কন করি, তাহলে এখান থেকে দেখো, যেহেতু ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, তাই আলোক রশ্মি কি হবে, আবার অভিলম্ব থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের প্রিজমের মধ্যে দিয়ে একটা আলোক রশ্মির প্রতিসরণ। বোঝা গেল? এবারে আমরা যদি এর নাম দিতে থাকি, যেমন মনে করো এটা কি, এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা কি, এটা প্রতিসিত রশ্মি, ই দিয়ে লিখলাম। এর ভিতরে
প্রতিসরণ হবে, মানে লঘু থেকে ঘনতে যাওয়ার সময় এটা মনে করো R1 কোণ তৈরি করেছে, এটা মনে করো R2 কোণ তৈরি করেছে। ঠিক আছে, তাহলে আলোক রশ্মি যাচ্ছিল কোন পথে? এই পথে। এইখানে মনে করো বিচ্যুতি হয়েছে কি λ1, আলোক রশ্মি আবার গেছে কি এদিকে, তাহলে এইটাকে যদি আমরা আর একটু পিছন দিকে বাড়িয়ে দিই, এটাও একটা বিচ্যুতি পাবো, এটাকে মনে করো আমরা বলছি λ2, আর এইটা হচ্ছে ল্যামডা, এটা কি আলোক রশ্মির মোট বিচ্যুতি। ঠিক আছে, দেখো ভালো করে দেখো, আলোক রশ্মি এই পথ দিয়ে যাচ্ছিল, আসলে চলে গেছে কোথায়? প্রিজম থেকে বেরিয়ে এই পথ দিয়ে গেছে, তাহলে এটা হচ্ছে কি মোট বিচ্যুতি। ঠিক আছে, এবার আমরা আলোক রশ্মির বিচ্যুতি প্রমাণ করতে চাইব। ঠিক আছে, তার জন্য আমরা নাম দিই, মনে করো পি কিউ আর এস আলোক রশ্মি, এম এন ও এরা হচ্ছে কি অভিলম্ব। ঠিক আছে, এই বিন্দুটার একটা নাম দিই, কি দেওয়া যাক? এটার নাম দিই এক্স আর এটার নাম দিই ওয়াই, সরি দুটোই ওয়াই হয়ে গেল। এটার নাম দিই এক্স আর ওটার নাম দিই কি ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা একবার দেখে নিই যে পি কিউ আলোক রশ্মি এসে প্রিজমের উপর পড়লো, কিউ আর পথে প্রিজমের মধ্যে দিয়ে গেল, আর কি আর এস পথে প্রিজম থেকে প্রতিষ্ঠিত হয়ে গেল। তার মধ্যে আই হচ্ছে কি আপাতন কোণ, R1 হচ্ছে প্রথম প্রতিসারক তলের প্রতিসরণ কোণ, দ্বিতীয় প্রতিসারক কোণের আপাতন কোণ হচ্ছে I2, দ্বিতীয় প্রতিসারক তল থেকে প্রতিসরণ কোণ হচ্ছে কি ই। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা জিনিস শিখব, ভালো করে লক্ষ্য করে দেখো। প্রথমে দেখো এক্স কিউ আর এই ত্রিভুজটা নেওয়া যাক, কি ত্রিভুজ এক্স কিউ আর, এখানে এই কোণটা আর এই কোণটা হচ্ছে ত্রিভুজের অভ্যন্তরীণ কোণ, আর এটা কি বহিস্থ কোণ। ভালো করে লক্ষ্য করে দেখো, আর আমরা একটা উপপাদ্য শিখেছিলাম যে বহিস্থ কোণ সমান হচ্ছে কি অন্তস্থ বিপরীত কোণের সমান, অর্থাৎ কি ডেল্টা সমান হচ্ছে Δ1 প্লাস Δ2, মানে আমাদের যে আলোক রশ্মির মোট বিচ্যুতি সেটা কি হবে Δ1 আর Δ2 এর যোগফলের সঙ্গে সমান হবে। ঠিক আছে, এবারে আমরা দেখি এখানটার কাছে লক্ষ্য করে দেখি, দেখো এই আই যে কোণটা আর এই যে টোটাল কোণটা এটা কিন্তু বিপ্রতীপ কোণ, আর আমরা জানি কি বিপ্রতীপ কোণ সমান হয়, তাহলে আই সমান কি হবে R1 প্লাস Δ1। ঠিক আছে, তাহলে Δ1 সমান কি আই মাইনাস R1। একই রকম ভাবে এই কোণটা আর এই কোণটা যখন বিপ্রতীপ কোণ সমান হবে তখন কি হবে ই সমান কত হবে R2 প্লাস Δ2, তাহলে Δ2 সমান কি হবে R2 মাইনাস ই, সরি ই মাইনাস Δ2, ই মাইনাস R2, ই মাইনাস R2। ঠিক আছে, তাহলে ডেল্টা সমান কি পেলাম বলো? ডেল্টা সমান হচ্ছে কি আই মাইনাস R1 প্লাস ই মাইনাস R2, তাহলে আই প্লাস ই মাইনাস R1 প্লাস R2, এটাকে যদি ব্র্যাকেটে ভরে দিই দেখো ডেল্টা সমান আমরা এটা পাচ্ছি। ঠিক আছে, তাহলে ডেল্টা সমান এটা পেলাম। এখান থেকে আমাদের আরো কিছু দেখার বিষয় আছে। কি দেখার বিষয় আছে? এবারে কিউ আর আর এন, কিউ আর এন এই ত্রিভুজটাকে আমরা যদি দেখি কি পাবো, ত্রিভুজ কিউ আর আর এন। এখানে দেখো, এখানে কি দেখবো না, দেখো R1 প্লাস R2 প্লাস এই যে কোণটা, এই তিনটা মিলিয়ে কত হবে 180 ডিগ্রি, যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, তাহলে R1 প্লাস R2 প্লাস কিউ এন আর সমান 180 ডিগ্রি। ঠিক আছে, আশা হচ্ছে এটুকু বোঝা গেল। আর একটা জিনিস দেখবো আমরা, এই যে এ কিউ এন আর এই যে চতুর্ভুজ এ কিউ এন আর এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের দেখো এই কোণটা এই কোণটা আর এই যে কোণটা আর এই যে কোণটা, এই চারটে কোণ মিলিয়ে কত হচ্ছে 360 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে এ প্লাস কোণ কিউ এন আর প্লাস এ কিউ এন কোণ এ কিউ এন
প্লাস কোণ এ আর এন, এ আর এন সমান 360 ডিগ্রি। ভালো করে লক্ষ্য করে দেখো, এই কোণটা, এই যে কোণটা এটা, এই যে কোণটা এটা, আর এই কোণটা, এই সব কটা মিলে কত হচ্ছে? 360 ডিগ্রি হচ্ছে। আচ্ছা ভালো করে লক্ষ্য করে দেখো তো, এইটা হচ্ছে কি এই তলের উপর অঙ্কিত অবিলম্ব, তাহলে এই যে এ কিউ এন, এই যে কোণটা এটা কিন্তু 90 ডিগ্রি হবে। ঠিক আছে, একই রকম ভাবে এ আর এন কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে আমরা এটা লিখতে পারি যে কোণ এ কিউ এন সমান কোণ এ আর এন সমান 90 ডিগ্রি। তাহলে তাই যদি হয় তাহলে এই সম্পর্কটা কি দাঁড়াচ্ছে দেখো, এ প্লাস কোণ কিউ এন আর প্লাস 90 সমান 360 ডিগ্রি। তাহলে কি দাঁড়াচ্ছে? এ প্লাস কোণ কিউ এন আর সমান 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমরা দুটো জিনিস লক্ষ্য করব। এখানটা দেখো তো, R1 R2 প্লাস কিউ এন আর সমান 180 ডিগ্রি, এ প্লাস কিউ এন আর সমান 180 ডিগ্রি। তাহলে এই দুটো সমীকরণ মানে এই দুটো সম্পর্ক থেকে আমরা এটা বলতে পারি যে এ সমান কি হবে? R1 প্লাস R2। ঠিক আছে, আমরা দেখো এটার যদি নাম দিই মনে করো 1, আর এটা ধরো নাম দিলাম 2, তাহলে এই 1 আর 2 দুটো সমীকরণ থেকে আমরা কি বলতে পারছি যে এ সমান হচ্ছে কি R1 প্লাস R2। তাহলে আমরা আবার এখানে ফিরে আসি, এখানে কি লিখেছি? ডেল্টা সমান I প্লাস ই মাইনাস R1 প্লাস R2। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই কি পাবো? ডেল্টা সমান I প্লাস ই মাইনাস এ। এটাই ছিল আমাদের প্রমাণ। ঠিক আছে, এটা কি হয়ে গেল? প্রুভড হয়ে গেল। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা তাহলে কি পেলাম? ডেল্টা সমান হচ্ছে মানে বিচ্যুতি সমান I প্লাস ই মাইনাস এ। ঠিক আছে, আশা করছি এটা বুঝতে পারা গেল। ঠিক আছে, আশা করছি এটা বোঝা গেল। আচ্ছা, এবার আমরা শিখব যে ন্যূনতম বিচ্যুতি বলতে কি বোঝায়। ঠিক আছে, ন্যূনতম বিচ্যুতি মানে কি? সেই আবার প্রিজমের কথাই ধরো, যে আমরা কি পেলাম যে আলোক রশ্মি মনে করো প্রিজমের মধ্যে দিয়ে এইভাবে যদি যায়, তাহলে এটাকে যদি আমরা আই বলি, এটাকে যদি ই বলি, আর এটাকে যদি বলি আমরা এ, তাহলে আমরা কি পেলাম যে বিচ্যুতি সমান হচ্ছে I প্লাস ই মাইনাস এ। ঠিক আছে, এবার আমরা একটা কাজ করব, এই আপাতন কোণটাকে চেঞ্জ করে করে দেখব, আপাতন কোণটাকে চেঞ্জ করে করে দেখব যে বিচ্যুতি কিরকম হয়। ঠিক আছে, এবার যদি আমরা যদি চেঞ্জ করে করে দেখি তাহলে আমরা এরকমের একটা গ্রাফ পাবো। কি গ্রাফ? মনে করো এদিকে আমরা আপাতন কোণকে চেঞ্জ করছি, আর এদিকে মনে করো বিচ্যুতিকে প্লট করছি। ঠিক আছে, তাহলে প্রথমে আপাতন কোণ কম রাখবো, তাহলে কম রেখে দেখবো আমরা যত আপাতন কোণ বাড়াচ্ছি তত বিচ্যুতি কমছে, কমে 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 একটা মানে এসে আবার কি দেখবো? বিচ্যুতি আবার বাড়ছে। তাহলে একটা নির্দিষ্ট মানে আমরা কি পাবো? আপাতন কোণ পাবো, এটাকে আমরা I0 বলছি, আর এখানে বিচ্যুতি পাবো কি? সবচেয়ে মিনিমাম। ঠিক আছে, মানে ওই প্রিজমটার জন্য আর যে বর্ণের আলোক রশ্মি দিয়ে আমরা প্রতিসরণ ঘটাচ্ছি এই দুটোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট আপাতন কোণ পাবো, যেখানে কি হবে? বিচ্যুতি হবে সর্বনিম্ন। তা থেকে আপাতন কোণের মান বাড়ালেও বিচ্যুতি বেড়ে যাবে, আপাতন কোণের মান কমিয়ে দিলেও কি হবে? বিচ্যুতি বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে সেই ঘটনাটাকে আমরা কি বলি? ন্যূনতম বিচ্যুতি। সেই ঘটনাটাকে আমরা কি বলি? ন্যূনতম বিচ্যুতি বলি। ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে কতগুলো জিনিস ঘটে, যেটা তোমরা একটু নোট করবে। কি কি ঘটে ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে? না, আমরা প্রিজমটারই উদাহরণ দিই। যদি ন্যূনতম বিচ্যুতিতে হয় মনে করো, তাহলে এটা কত হবে? এটা হবে I0। ঠিক আছে, আরো ডিটেলসে এখানে আমরা কি লিখেছিলাম? R1 লিখেছিলাম, এখানে আমরা কি লিখেছিলাম? R2 লিখেছিলাম। ঠিক আছে, এটার নাম দিয়েছিলাম P Q R S, মনে করো এটা ABC প্রিজম। তাহলে ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে কতগুলো ঘটনা ঘটে? I0 সমান ই হবে। ঠিক আছে, ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে, আচ্ছা মনে রাখবে এটা শুধুমাত্র ন্যূনতম বিচ্যুতির জন্য ঘটে। হ্যাঁ, ন্যূনতম বিচ্যুতির জন্য কি হবে? I সমান ই হবে, মানে আপতিত রশ্মি আর যে দ্বিতীয় মাধ্যম থেকে যে প্রতিসৃত রশ্মি, এই দুটোর মধ্যে যে কোণ আপাতন কোণ এবং দ্বিতীয় মাধ্যম থেকে প্রতিসরণ কোণ,
এই দুটো সমান হবে। তাহলে একই রকম ভাবে দেখো প্রিজমের ভিতরের যে দুটো কোণ হচ্ছে, প্রিজমের ভিতরের যে দুটো কোণ হচ্ছে এরাও কি হবে? সমান হবে। প্রিজমের ভিতরে যে দুটো কোণ তৈরি হচ্ছে এরাও কিন্তু কি হবে? সমান হবে। ঠিক আছে। আর কি হয়, আরো একটা ঘটনা ঘটে, সেটা কি, এই যে কিউ আর মানে প্রিজমের ভিতর দিয়ে যে আলোক রশ্মি সেটা কিন্তু ভূমির সমান্তরাল হবে। ঠিক আছে। তাহলে ন্যূনতম বিচ্যুতির জন্য আমরা কি শিখলাম, যে ন্যূনতম বিচ্যুতির জন্য আপাতন কোণ এবং দ্বিতীয় প্রতিসারক মাধ্যম থেকে যে প্রতিসরণ কোণ এ দুটো সমান হবে। প্রিজমের ভিতর দিয়ে যে আলোক রশ্মি যাবে যে সেটা ভূমির সমান্তরাল ভাবে যাবে। আর একটা কি, প্রিজমের ভিতরে প্রথম প্রতিসারক তলের যে প্রতিসরণ কোণ এবং দ্বিতীয় প্রতিসারক তলের যে আপাতন কোণ এ দুটো কি হবে? সমান হবে। ঠিক আছে। আচ্ছা, এবারে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে কি বিচ্ছুরণ। ঠিক আছে, এটা প্রিজম সংক্রান্তই বিষয়, তাই প্রিজমের মধ্যে আমি এটা বলে দিচ্ছি। বিচ্ছুরণ কি জিনিস না, দেখো প্রতিসরণের ক্ষেত্রে আমরা সবসময় এক বর্ণের আলোক রশ্মি ব্যবহার করি, যে কোনো একটা বর্ণ। ম্যাক্সিমাম সময় কি করা হয়, হলুদ বর্ণের আলো দিয়ে সমস্ত প্রতিসরণের পরীক্ষা নিরীক্ষা করা হয়। ঠিক আছে। কিন্তু আমরা যদি দেখি যে প্রিজমের মধ্যে দিয়ে যদি সাদা বর্ণের আলো ফেলা হয়, কি আলো? সাদা আলো। তাহলে কি দেখব, আমরা দেখব যে সাদা আলো প্রিজম থেকে যখন বেরোচ্ছে তখন কি হবে? সাত রঙে ভেঙে যাবে। ঠিক আছে, সাত রঙে ভেঙে যাবে। সাদা আলোর মধ্যে যে কটা রং ছিল, সাদা আলো একটা কি যৌগিক বর্ণ, অনেকগুলো রং মিলে সাদা আলো তৈরি হয়। আমরা কি দেখব, প্রিজমের মধ্যে দিয়ে একটা সাদা বর্ণের আলো যদি আপতিত হয়, প্রতিসরণের পরে কি হবে? সাদা বর্ণের আলো ভেঙে যাবে। এই ঘটনাটাকে আমরা কি বলি? বিচ্ছুরণ বলি। এই ঘটনাটাকে আমরা কি বলি? বিচ্ছুরণ বলি। ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে যে বিচ্ছুরণ কেন হয়? ঠিক আছে, তার জন্য আমাদেরকে কি করতে হবে? তার জন্য একটা ছোট্ট জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে কচির সূত্র। এটা কি জিনিস না, প্রতিসারাঙ্ক, মাধ্যমের মধ্যে যে প্রতিসারাঙ্ক এটা কিন্তু আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। প্রতিসারাঙ্ক আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। ঠিক আছে। কিভাবে নির্ভর করে না, এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার প্লাস সি বাই ল্যামডা টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 এভাবে চলতে থাকে। তাহলে কি পেলাম? আমরা পেলাম যে আলোর যে প্রতিসরাঙ্ক সেটা তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করছে। কিভাবে না, এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার সি বাই ল্যামডা টু দি পাওয়ার 4 এইভাবে চলছে। এইটা কি, এইটাকে বলা হয় কি কচির সূত্র। ঠিক আছে, এটাকে কি বলা হয়? কচির সূত্র। এখানে দেখো এ বি সি এরা কি, এরা হচ্ছে ধ্রুবক। এরা হচ্ছে কি ধ্রুবক। ঠিক আছে। এর মান কিসের উপর নির্ভর করে? এর মান কোন উপাদানের তৈরি, মানে কোন কোন উপাদানের মধ্যে দিয়ে প্রতিসরণ ঘটছে উপাদানের উপর নির্ভর করবে, মানে মাধ্যমের উপর নির্ভর করবে কি এ বি সি এসবের মান। তবে মনে রাখো এই সিটা নেওয়া হয় না, যেহেতু আলোর তরঙ্গ দৈর্ঘ্য খুব কম হয়, সাধারণত ন্যানোমিটারে মাপা হয়, তাই কি হয় যে সিটা নেওয়া হয় না। তাহলে মাধ্যমের প্রতিসরাঙ্ক কি হবে, কিভাবে নির্ভর করবে না, এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার, যেখানে এ বি হচ্ছে দুটো আলাদা ধ্রুবক আর ল্যামডা হচ্ছে কি আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে। আচ্ছা, তোমরা যদি উইকিপিডিয়া দেখো, wikipedia.org যেটা আছে, সে ওয়েবসাইটে গেলে তুমি এ আর বি এর বিভিন্ন মেটেরিয়ালসের জন্য বা বিভিন্ন পদার্থের জন্য, যেমন মনে করো কাঁচ তো অনেক রকমের হয়, বিভিন্ন রকম কাঁচের আবার এ আর বি এর ভ্যালুটা আলাদা হয়, ওখান থেকে তোমরা একটা টেবিল পেয়ে যাবে। ঠিক আছে। আর আমরা একটা জিনিস দেখে নিই এখানে, যে লাল বর্ণের আলোক রশ্মি যেটা হয় এর তরঙ্গ দৈর্ঘ্য কত হয়? ল্যামডা সমান হয় কত? লাল বর্ণের আলোক রশ্মি সবসময় তরঙ্গ দৈর্ঘ্য কি হয়? 700 ন্যানোমিটারের কাছাকাছি থাকে। 700 ন্যানোমিটারের কাছাকাছি থাকে। আর যে বেগুনি বর্ণের আলোক রশ্মি যেটা হয়, বেগুনি বর্ণের আলোক রশ্মি কি হয়? এর তরঙ্গ দৈর্ঘ্য 380 ন্যানোমিটারের মধ্যে থাকে। ঠিক আছে। তাহলে প্রশ্ন হচ্ছে যে আমি শুধু লাল আর বেগুনিটাই কেন লিখলাম, মাঝখানের গুলো লিখলাম না কেন? দেখো আলোক রশ্মি যখন ভেঙে যায় তখন এক প্রান্তে থাকে কি লাল আর এক প্রান্তে থাকে কি বেগুনি, অন্য অন্য রঙগুলো মাঝখানে থাকে। তার মানে কি হবে, লাল বর্ণের আলোক রশ্মি হচ্ছে 700 ন্যানোমিটার, বেগুনি বর্ণের আলোক রশ্মি হচ্ছে 380 ন্যানোমিটার। তাহলে আমরা কি জানি যে ছোটবেলায় এটা আমরা শিখেছি যে 7টা আলো কি কি থাকে
বে নি আ স হ ক লা কি কি ছিল? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। তাহলে বেগুনি যদি হয় 380 ন্যানোমিটার, লাল যদি হয় 700 ন্যানোমিটার, তাহলে এই মধ্যবর্তী কালারগুলো কি হবে? এই দুটো তরঙ্গ দৈর্ঘ্যের মাঝামাঝি কোনো একটা তরঙ্গ দৈর্ঘ্যে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা আপাতত প্রিজমটা মুছি। আমরা এখান থেকে একটা জিনিস বুঝবার চেষ্টা করব যে স্নেলের সূত্র যেটা আমরা শিখেছিলাম প্রতিসরণে, আগের ক্লাসে আমরা শিখেছি, স্নেলের সূত্র থেকে আমরা বিচ্ছুরণ কেন হয় তার একটা ব্যাখ্যা খোঁজবার চেষ্টা করব। ঠিক আছে, মনে করো এখানে দুটো মাধ্যম, মনে করো কি এখানে দুটো মাধ্যম, তাহলে এখানে মনে করো সাদা বর্ণের আলোক রশ্মি এসে আপতিত হলো, কি সাদা। ঠিক আছে, তাহলে এইটা নিশ্চয়ই অবিলম্ব হবে, তাহলে এটা যদি আপাতন কোণ হয়, এটা আপাতন কোণ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে ছোট্ট একটা ক্যালকুলেশন করব। কি করব? দেখো দুটো তরঙ্গ দৈর্ঘ্য আমরা দেখলাম, তাহলে মিউ লাল বর্ণের আলোক রশ্মির জন্য মিউ কি হবে? যেহেতু লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে এ আর বি তো সেম, ধরো একটা প্রিজম ব্যবহার করছি, সেই প্রিজমের জন্য এ আর বি এর ভ্যালু সেম আছে, তাহলে যদি 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য এসে পড়ে, তাহলে সেক্ষেত্রে মিউ কত পাবো? মিউ যা পাবো, দেখো মিউ কত পাবো, এ আর বি এর একটা ভ্যালু বসাতে হবে, আর ল্যামডা স্কোয়ার মান বসাতে হবে। ল্যামডা মানে কি এখানে 700 ন্যানোমিটার। ঠিক আছে, আর একই রকম ভাবে ধরো আমরা বেগুনি বর্ণের জন্য প্রতিসারাঙ্ক বার করছি, এখান থেকেই এ আর ভি এর ভ্যালু আমরা দেখে নেবো, উইকিপিডিয়া থেকে পেয়ে যাব, আর 380 ন্যানোমিটার বসাবো। তাহলে একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো তো, যে যেহেতু মিউ আর এর ক্ষেত্রে নিচের সংখ্যাটা বড়, মিউ ভায়োলেটের ক্ষেত্রে নিচের সংখ্যাটা ছোট, তাহলে অবভিয়াস কি হবে? ভায়োলেটের জন্য প্রতিসারাঙ্ক রেডের প্রতিসারাঙ্কের থেকে বেশি হবে। ঠিক আছে, তাহলে এটা কোথা থেকে এলো আশা করছি বোঝা গেল, ভায়োলেটের প্রতিসারাঙ্ক রেডের প্রতিসারাঙ্ক থেকে বেশি হবে। তাহলে এবার আমরা স্নেলের সূত্র লিখি। স্নেলের সূত্র কি ছিল? সাইন আই বাই সাইন আর সমান মিউ। ঠিক আছে, তাহলে এটা কি পেলাম? সাইন আই বাই সাইন আর সমান মিউ। এখানে মিউ দেখো দুটো, মিউ আর রেডের জন্য, মিউ ভি হচ্ছে ভায়োলেটের জন্য। তাহলে আমরা দুটো লিখি, স্নেলের সূত্র দুটো আলাদা কালারের জন্য দুটো লিখি। কি লিখবো? সাইন আই বাই সাইন আর অফ রেড সমান কি মিউ আর। তাহলে এখান থেকে কি পাবো? সাইন আর অফ রেড সমান কত পাবো? মিউ আর বাই সাইন আই। একই রকম ভাবে আমরা যদি এখানে লিখি সাইন আই বাই সাইন আর অফ ভায়োলেট সমান হচ্ছে মিউ অফ ভায়োলেট, তাহলে আমরা কি পাবো? সাইন আর অফ ভায়োলেট সমান সাইন আই বাই মিউ অফ ভায়োলেট। সরি, এখানে আমি একটু উল্টো করে ফেলেছি, সাইন আই বাই মিউ অফ রেড। ঠিক আছে, দেখো সাইন আরটা এদিকে চলে গেল আর মিউ আরটাকে এদিকে পাঠিয়ে দেওয়া হলো, সাইন আর বাই রেড। তাহলে এবারে আর একটা জিনিস লক্ষ্য করে দেখো তো, যে সাইন আই এর ভ্যালু তো এই দুটো সমান, তাই না? মিউ আর এর ভ্যালু কি? ছোট। মিউ ভায়োলেটের ভ্যালু কি? বড়। তাহলে দেখো একই সংখ্যা দিয়ে একবার ছোট সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে, আর একবার কি করা হচ্ছে? বড় সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে কোনটা বড় হবে কোনটা ছোট হবে? না দেখো, যেহেতু এটা ছোট সংখ্যা দিয়ে ভাগ করা হচ্ছে, তাই কি হবে? সাইন আর অফ আর অবভিয়াস গ্রেটার দেন হবে কি সাইন আর অফ ভি। আরেকবার বলছি যে মিউ ভি হচ্ছে বড়, তাহলে সাইন আইকে যদি বড় সংখ্যা দিয়ে ভাগ করি ছোট হবে, মিউ আর হচ্ছে কি ছোট, তাহলে সাইন আইকে যদি আমরা একটা ছোট সংখ্যা দিয়ে ভাগ করি সেটা কি হবে? বড় হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, যে আর অফ আর সমান কি হবে? আর অফ ভি এর থেকে বড় হবে। তাহলে আমরা কি পেলাম? যে আচ্ছা এখানটা আমি মুছি একটু, আমরা এখান থেকে কি পেলাম? যে আলোক রশ্মি দেখো একটা ভাবে যাচ্ছে না, দুটো আলোক রশ্মি দুভাবে ভাঙছে। কে কোনটা হচ্ছে? না দেখো, রেডের জন্য যে প্রতিসরণ কোণ সেটা বেশি হচ্ছে, এটা মনে করো আমরা বলছি যে
তোমার হচ্ছে আর অফ রেড মানে লাল বর্ণের আলোক রশ্মির জন্য প্রতিসরণ কোণ, আর এটা বলছি কি আর অফ ভায়োলেট মানে বেগুনি বর্ণের আলোক রশ্মির জন্য প্রতিসরণ কোণ। তাহলে আমরা কি পাচ্ছি যে এটা লাল বর্ণের আলোক রশ্মি আর একটা কি বেগুনি বর্ণের আলোক রশ্মি। তাহলে দেখো প্রতিসরণের জন্য কি ঘটনা ঘটলো না, লাল রঙের জন্য যে প্রতিসরণ কোণ আর বেগুনি বর্ণের জন্য প্রতিসরণ কোণ, এ দুটো প্রতিসরণ কোণ আলাদা হয়ে গেল এবং লাল বর্ণের প্রতিসরণ কোণের মান বেশি বেগুনি বর্ণের প্রতিসরণ কোণের মানের থেকে। তার মানে কি হবে, এই ঘটনাটার পরে কি ঘটবে না, সাদা আলোক রশ্মির মধ্যে যে সবকটা কালার আছে মানে তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী কি হবে, সবকটা রং ভেঙে যাবে। তার মানে কি হবে, এদিকে ভায়োলেট থাকবে ওদিকে রেড থাকবে, বাকি কালারগুলো কি হবে মাঝখানে মাঝখানে তাদের তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী থাকবে। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা বিচ্যুতি মাপতে চাই তাহলে ভালো করে দেখো তো, আলোক রশ্মি মনে করে যাচ্ছিল এই পথে, তাহলে এইটাকে আমরা যদি বলি ডেল্টা রেড মানে লাল বর্ণের আলোক রশ্মির জন্য বিচ্যুতি, আর এটাকে যদি বলি ডেল্টা ভি, তাহলে আমরা এখান থেকে কি দেখছি যে লাল বর্ণের আলোক রশ্মির জন্য বিচ্যুতি বেগুনি বর্ণের আলোক রশ্মির জন্য বিচ্যুতির থেকে অনেক বেশি হচ্ছে। লাল বর্ণের আলোক রশ্মির জন্য যে বিচ্যুতি সেটা কি হচ্ছে, সরি আমি মনে হয় উল্টা বললাম, আচ্ছা আমি উল্টো লিখেছি, ঘটনা ঘটেছে উল্টো। দেখো বেগুনি বর্ণের আলোক রশ্মির বিচ্যুতি লাল বর্ণের আলোক রশ্মির বিচ্যুতির থেকে বেশি। তার মানে কি হবে, বেগুনি বর্ণ বেশি মেঘবে লাল বর্ণ কম মেঘবে। ঠিক আছে, এটাই দেখো আমরা স্নেলের সূত্র থেকে আমরা কি পেলাম না, প্রতিসরণের একটা ব্যাখ্যা পেলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা প্রশ্ন এসে যায় যে প্রিজমের ক্ষেত্রে আলোক রশ্মি বেঁকে যায়, অথচ কাঁচের যদি আমরা একটা স্ল্যাব নিই, মানে স্ল্যাব বলতে কি একটা যদি কাঁচের আয়তকার ক্ষেত্র নিই, সেক্ষেত্রে আমরা দেখব কি আলোক রশ্মি এরকম সাতটা রঙে ভেঙে যাচ্ছে না। তার একটা কারণ আছে, তার কারণ হচ্ছে যে কাঁচের স্ল্যাবের ক্ষেত্রে কি ঘটে দেখো, এটা মনে করো কাঁচের স্ল্যাব, এখানে প্রথম তলে আলোক রশ্মি প্রতিসরণের পর আলোক রশ্মি যে ভাঙছে, দ্বিতীয় তলে প্রতিসরণের পর কি হচ্ছে আবার সেই আলোক রশ্মিগুলো মিশে যাচ্ছে। ওই জন্য কি হচ্ছে, কাঁচের স্ল্যাবে কখনোই সাদা আলো ভাঙে না, মানে সাদা আলো তার মৌলিক বর্ণগুলোর মধ্যে ভেঙে যায় না। কিন্তু প্রিজমের ক্ষেত্রে কি হয়, যেহেতু দুটো তল এরকম হেলানো থাকে, তাহলে এই তলের যে আলোক রশ্মি সাদা আলোক রশ্মি যে ভেঙে গেল, এই তলে আর না ভেঙে আর তারা আরো দূরে দূরে চলে যায়, যে কারণের জন্য প্রিজমের মধ্যে আমরা সাদা আলোক রশ্মিগুলোকে বিচ্ছুরিত হতে দেখি, কিন্তু কাঁচের স্ল্যাবে সাদা আলোক রশ্মিগুলোকে বিচ্ছুরিত হতে দেখি না। আচ্ছা এটা তো গেল আমাদের ল্যাবে বা আমাদের তৈরি করা প্রিজমের মধ্যে দিয়ে দেখতে পেলাম, তাই তো। তাহলে এর কি কোনো প্রাকৃতিক ঘটনা নেই? অবশ্যই প্রাকৃতিক ঘটনা আছে। আমরা যে আকাশে যে রংধনু দেখি সেটা আসলে কি, সেটা আসলে হচ্ছে যে বিচ্ছুরণের একটা প্রাকৃতিক ঘটনা। ঠিক আছে, সেক্ষেত্রে কি হয়, সূর্য থেকে আসা সাদা আলোক রশ্মিগুলো জলকণা, আমরা তো শিখেছি যে জলীয় বাষ্প জলকণায় রূপান্তরিত হয়, তবেই তো মেঘ সৃষ্টি হয়। তো ওই জলকণার দ্বারা বিচ্ছুরিত হয় সাদা আলোক রশ্মি, জলকণার দ্বারা বিচ্ছুরিত হয়ে কি সৃষ্টি করে, রংধনু সৃষ্টি করে। ঠিক আছে, আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো যে রংধনু কিভাবে সৃষ্টি হয় বা বিচ্ছুরণ কাকে বলে। আজকের ক্লাসটা তাহলে এ পর্যন্তই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।